কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবারের আন্দোলন ছিল দ্বিতীয় দফা আন্দোলন। ৫ই জুন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশন চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন আদালত। এর পরের দিন পরিপত্র বাতিলের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। মূলত এই দিনেই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দ্বিতীয় দফা আন্দোলনের বীজ বপন হয়েছিল, যা পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের দাবিতে। শিক্ষার্থীদের এই আন্দোলন ৩৬ দিন ধরে হয়েছিল। কোটা সংস্কারের দাবিতে এই ৩৬ দিনের আন্দোলন ঘিরে যা যা ঘটেছে তা থাকছে এই আজকের প্রতিবেদনে। ১ জুলাই সোমবার কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে ৪ জুলাইয়ের মধ্যে দাবির বিষয়ে চূড়ান্ত সুরাহার আহ্বান জানানো হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩ দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ২রা জুলাই মঙ্গলবার আন্দোলনকারীরা এই দিন বেলা ২:৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল করে নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে থামে। সেখানে তারা ১ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন। ৩ জুলাই বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা শাহবাগ মোড়, ময়মনসিংহের কয়েকটি সড়ক ও রেল লাইন, ঢাকা আরিচা মহাসড়ক, চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এবং বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্দোলন ছড়িয়ে পড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে। ৪ জুলাই বৃহস্পতিবার আপিল বিভাগে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে শুনানির তারিখ নির্ধারিত ছিল এদিন। তবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ নট টুডে বলে আদেশ দেন। পরের সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে বলে ওই দিন অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জানানো হয়। এদিন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে আর ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে রাখে ৫ ঘণ্টা। এদিন ছাত্র সমাবেশ থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়। ৫ই জুলাই শুক্রবার ছুটির দিন শুক্রবারও বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। চট্টগ্রাম, খুলনা ও গোপালগঞ্জে সড়ক অবরোধ করে তারা। ৬ জুলাই শনিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগের দিনের মতোই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন। এর নাম দেওয়া হয় বাংলা ব্লকেড। ৭ই জুলাই রবিবার শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে রাজধানী। বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ৮ই জুলাই সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয়। সমন্বয়ক কমিটির সদস্য নাহিদ ইসলাম সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের দাবি জানান। এদিন ঢাকার ১১টি স্থানে 9টি বিশ্ববিদ্যালয়ে, 3টি স্থানে রেলপথ অবরোধ এবং 6টি মহাসড়কে বাংলা ব্লকেড কর্মসূচি পালিত হয়। ৯ জুলাই মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে 2 শিক্ষার্থীর আবেদন করে। আন্দোলন অংশ হিসেবে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা 4 ঘণ্টা পর অবরোধ তুলে নেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে সারাদিন সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ১০ই জুলাই বুধবার সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থা বজায় রাখতে নির্দেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আমি প্রথম দিনেই বলেছিলাম রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন হয় না। এটা আজকে না, আমি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিলাম তখন একটি মামলায় বলেছিলাম রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন করা যায় না, এটি সঠিক পদক্ষেপ নয়। ১১ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শাহবাগ অবরোধের কথা থাকলেও বৃষ্টির ফলে শিক্ষার্থীরা শাহবাগ যাওয়ার পথে পুলিশের বাধা অতিক্রম করে 4:30টায় আন্দোলন শুরু করে। এদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা করে। রাত 9টায় শিক্ষার্থীরা আন্দোলন শেষ করে তাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে 12ই জুলাই বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। 12ই জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে শুক্রবার ছুটির দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। 13ই জুলাই শনিবার সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তারা অভিযোগ করে মামলা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বাধার চেষ্টা করা হচ্ছে।
পরের দিন গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর এই স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। 14 জুলাই রবিবার জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এদিন গণভবনে চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কোটা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আন্দোলনকারীরা এই মন্তব্যকে তাদের জন্য অবমাননাকর মনে করে রাতে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। সেসব মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেয়, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, কিংবা চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। 2018 সালের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সে সময় তিনি বিরক্ত হয়ে কোটা বাতিল করে দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল কোটা বাতিল হলে কী হয় সেটা দেখা। 15 জুলাই সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্য বলেন, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে বলে মন্তব্য করেন। এরপর দুপুরে কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে মন্তব্য করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আন্দোলনকারীদের মারধর করা হয়, গুলি করতেও দেখা যায়। দেশের বিভিন্ন স্থানে হামলা হয়। আহত 297 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা 16 জুলাই বিকেল 3টায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। 16 জুলাই মঙ্গলবার রংপুরে আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের বুলেটে নিহত হওয়ার সচিত্র ছবি প্রকাশ পায়। সারা দেশে দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ চলে। বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, কিন্তু ছাত্রলীগ থাকবে, সব কিছু মনে রাখা হবে এবং জবাব দেওয়া হবে। 17 জুলাই বুধবার সকালে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কয়েক দফা হামলা পাল্টা হামলার পর ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন ক্যাম্পাস থেকে বিতরণ করেন শিক্ষার্থীরা। দুপুর থেকে সারা দেশে ছাত্র বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল, দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা চলতেই থাকে। বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। 6 জন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন তিনি। 18 জুলাই বৃহস্পতিবার সকাল থেকে দেশব্যাপী প্রতিরোধ, সহিংসতার, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ ও কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশ ছিল প্রায় অচল। রাজধানী ছাড়াও দেশের 47টি জেলায় দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা, গুলি ও সংঘাত বাড়তে থাকে। নিহতের সংখ্যা অন্তত 41 জন নিহতের খবর পাওয়া যায় এদিন। আহত হয়ে হাসপাতালে ভর্তিদের মধ্যে বাড়তে থাকে নিহতের সংখ্যা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা ও কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সারা দেশে বিজিবি মোতায়েন করা হয় এদিন। 19 জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। রাজধানী ঢাকা ছিল কার্যত অচল, পরিস্থিতি ছিল থমথমে। আন্দোলনকারীরা জানান, 9 দফা দাবি না মানা পর্যন্ত চলবে এই আন্দোলন। রাতে সারা দেশে কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। 20 জুলাই শনিবার এদিন দেশজুড়ে কারফিউ ও সেনা মোতায়েন করা হয়। এছাড়া সাধারণ ছুটি ঘোষণা করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া ও গুলির খবর পাওয়া যায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। 21 জুলাই রোববার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায়, কোটাপোতা হিসেবে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করা হয়। লক্ষণীয় বিষয় যে এই রায়ের ফলে মুক্তিযোদ্ধা নাতি নাতনি, নারী ও জেলা কোটা থাকে না। এই নির্দেশনার আলোকে সরকারি নির্বাহী বিভাগকে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেন আপিল বিভাগ। 22 জুলাই সোমবার এদিন নতুন করে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। তবে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় 5 জনের মৃত্যু ঘটে। এছাড়া এর আগে মৃত্যু আরও 8 জনের খবর পাওয়া যায়, যার মধ্যে 20 জুলাই নারায়ণগঞ্জে নিহত 3 জন,
19শে জুলাই মিটফোর্ড হাসপাতালে 4 জনের মৃতদেহ এবং 22শে জুলাই একজন পুলিশের মৃত্যুর খবর পাওয়া যায়। সারা দেশে সংঘাতের ঘটনায় 17 থেকে 22শে জুলাই পর্যন্ত সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা 2000 ছাড়িয়ে যায়। সারা দেশের চিরুনি অভিযানে 21শে জুলাই রবিবার রাত 12টা থেকে 22শে জুলাই সোমবার সকাল 6টা পর্যন্ত 1200 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাজধানীতে গ্রেপ্তার করা হয় 516 জনকে। 20 জুলাই শনিবার রাত 12টা থেকে 21শে জুলাই সকাল 6টা পর্যন্ত 233 জনকে গ্রেপ্তার করা হয়। নিখোঁজ 4 সমন্বয়কের খোঁজ পেতে 24 ঘন্টা সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সময়ের মধ্যে তাদের সন্ধান না পেলে অফিস ও বাসাবাড়ির সামনে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। এই 4 সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার ও সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত। 23শে জুলাই মঙ্গলবার সরকার ঘোষিত সাধারণ ছুটি ও কারফিউ চলা অবস্থায় কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক সংবাদ সম্মেলন করে 4 দফা জরুরি দাবি পূরণে সরকারকে আরও 2 দিনের আলটিমেটাম দিয়ে জানান, এই 4 দফা পূরণ না হলে 8 দফা নিয়ে আলোচনার সুযোগ নেই। 4 দফা হলো ইন্টারনেট সচল করা, কারফিউ প্রত্যাহার করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করা এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে 18 জুলাই থেকে নিখোঁজ 3 জন সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রশিদুল ইসলাম রিফাতের সন্ধান চাওয়া হয়। এই সমন্বয়কদের মুক্তি চেয়ে বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক 22 শিক্ষক। 24 জুলাই বুধবার এদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল এবং সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত সরকারি এবং বেসরকারি অফিস খুলে দেওয়া হয়। ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত আকারে নির্দিষ্ট কিছু এলাকায় খুলে দেওয়া হয়। ঢাকা সহ বিভিন্ন জেলায় চিকিৎসাধীন আরও 4 জনের মৃত্যু হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাত নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 201 জন। মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল ও মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া। কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রশিদুল ইসলামের খোঁজ পাওয়া যায়। নিখোঁজ থাকার 5 দিন পর আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়েছে বলে ফেসবুকে পোস্ট দিয়ে 2 জনেই জানান। 25 জুলাই বৃহস্পতিবার এদিন চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। সব মিলিয়ে মৃত্যু হয় 204 জন। ছুটির 2 দিন শুক্র ও শনিবার কারফিউ শিথিল থাকে 9 ঘন্টা। অ্যামনেস্টি প্রতিবেদন দিয়ে বলে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে পুলিশ। প্রধানমন্ত্রী মেট্রো স্টেশন পরিদর্শন করেন এবং বলেন, আমি জনগণের কাছে বিচার চাইছি। 26শে জুলাই শুক্রবার সারা দেশে আন্দোলনকারীদের ধরতে চলে পুলিশি অভিযান। সারা দেশে অন্তত 555টি মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় 6264। নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও ডিবি। একদল ব্যক্তি সাদা পোশাকে বিকেল 3:30টার দিকে ধানমন্ডির ওই হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যায়। সে সময় ওই ব্যক্তিরা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পরিচয় দেয়। 27 জুলাই শনিবার কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ককে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। তারা হলো সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এই 2 জনকেও ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে বলে ডিবি জানায়। 11 দিনে গ্রেপ্তার 9121 জন হয়। এর মধ্যে রাজধানীতে গ্রেপ্তার 2536 জন। সব মিলিয়ে সংঘর্ষে নিহত বেড়ে হয় 210 জন। ঢাকায় কারফিউ শিথিল হয় 11 ঘন্টা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান। সরকার প্রধান হাসপাতালে গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই দেশব্যাপী সংঘাতে আহত ব্যক্তিদের অনেকে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। হাসপাতালে আহতদের দেখার পর সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও টোল প্লাজা দেখেন প্রধানমন্ত্রী। 28 জুলাই রবিবার 10 দিন পর মোবাইল ইন্টারনেট সচল করা হয়। এদিন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেওয়ার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। ডিবির হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেন। ডিবি কার্যালয়ে ধারণ করা একটি ভিডিও বার্তা রাত 9টার দিকে গণমাধ্যমে পাঠানো হয়। ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে একটি লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়। লিখিত বক্তব্যে বলা হয়, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। এটি সরকার এর মধ্যেই পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করছি। 29শে জুলাই সোমবার জামাত শিবিরের নিষিদ্ধের সিদ্ধান্তেও 14 দলের বৈঠক আয়োজন করা হয়। জাতিকে নিয়ে মশকরা করেন না, এক শুনানিতে এই মন্তব্য করেন হাইকোর্ট।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক 6 জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এই মন্তব্য করেন। শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেন, গতকাল টিভিতে দেখেছি এই 6 জন কাঁটা চামচ দিয়ে খাচ্ছেন। এক পর্যায়ে আদালত বলেন, এগুলো করতে আপনাদের কে বলেছে, কেন করলেন এগুলো, জাতিকে নিয়ে মস্করা করেন না। 30 জুলাই মঙ্গলবার হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল করে শিক্ষার্থীরা। জাতিসংঘের মহাসচিব বিবৃতি দেন এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে সাজায় ছাত্র এবং জনতা। অন্যদিকে সরকারের সমর্থকদের অনেকে ফেসবুক প্রোফাইল কালো রঙের ফ্রেম জুড়ে দেন। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 31 জুলাই বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচির পর বৃহস্পতিবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। এদিনের কর্মসূচির নাম দেওয়া হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ। বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রিফাত রশিদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশের ছাত্র জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করে। 1 আগস্ট বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। এদিন দুপুর 1:30টার একটু পরেই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন। রাতে ছাড়া পাওয়া অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ফেসবুক স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, 6 দিনের ডিবি হেফাজত দিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কীভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত সেগুলোকে কীভাবে নির্বৃত্ত করবেন? এদিন জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 2 আগস্ট শুক্রবার 2 আগস্ট গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে ছাড়া পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন যে, আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত 6 সমন্বয়কের ভিডিও বিবৃতি তারা স্বেচ্ছায় দেননি। বিবৃতিতে মোহাম্মদ নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাচ্চুম ও আবু বাকের মজুমদারের ভাষ্য অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তাদের আটকে রাখা হয়েছিল। এদিন দুপুর 12টার পর থেকে মোবাইল নেটওয়ার্কের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবার বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে 5 ঘন্টা পর ফেসবুক মেসেঞ্জার আবার চালু করা হয়। এদিন সকালে রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন সড়কে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অবিলম্বে সরকারের পদত্যাগ সহ 3 দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। 3 আগস্ট শনিবার এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেন। তবে দুপুরে কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, সরকারের সঙ্গে আলোচনার বসার কোনো পরিকল্পনা তাদের নেই। রাজধানীর আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারখানেক শিক্ষার্থী শনিবার সকাল 10:30টার দিকে মিছিল বের করে রাজশাহী প্রকৌশলী ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। এদিন শিক্ষার্থীরা এক দফা এক দাবি নিয়ে মাঠে নামে। তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সঙ্গীত শিল্পীদের প্রতিবাদী সমাবেশ হয়। বিকেল 4টার পর বিক্ষুব্ধ জনতা বিরাট মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ একত্র হয়। বিকেল 5:30টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র ও জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। অসহযোগ আন্দোলন ঘিরে এদিন অনেক জেলায় পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এতে 98 জন সাধারণ মানুষ ও পুলিশ নিহত হয়। লক্ষ্মীপুরেও বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক কলেজ ছাত্র। আহত হয় অর্ধশতাধিক মানুষ। সকাল 11টার দিকে জেলা শহরের উত্তর তেমোহিনী থেকে ঝুমুর পর্যন্ত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও সারা দেশের মধ্যে সংঘর্ষে সিরাজগঞ্জে পুলিশের 13 সদস্য সহ 22 জন, রাজধানীতে 11, ফেনীতে 8, লক্ষ্মীপুরে 8, নরসিংদীতে 6, সিলেটে 5, কিশোরগঞ্জে 5, বগুড়ায় 5, মাগুরায় 4, রংপুরে 4, পাবনায় 3, মুন্সিগঞ্জে 3, কুমিল্লায় পুলিশের সদস্য সহ 3, শেরপুরে 2, জয়পুরহাটে 2, ভোলায় 1, গোবিন্দগঞ্জে 1, ঢাকার কেরানীগঞ্জে 1, সাভারে 1, বরিশালে 1, কক্সবাজারে 1 ও গাজীপুরে শ্রীপুরে 1 জন নিহত হন। 5 আগস্ট সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে 6 আগস্টের পরিবর্তে 5 আগস্ট সোমবার এ কর্মসূচি পালনের ঘোষণা দেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। শেখ হাসিনা এদিন পদত্যাগ করে দুপুর 2:30 বাংলাদেশ ছাড়েন। তার বোন শেখ রেহেনার সঙ্গে বিমান বাহিনীর হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন তিনি। ওই হেলিকপ্টারটি ভারতে অবতরণ করে। সময় গণভবনে অসংখ্য মানুষ ঢুকে পড়ে। তারা গণভবন লুট করে। এছাড়া ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন দেয় ছাত্র জনতা।